চলে আসলাম নিউ দীঘা সমুদ্র সৈকতে। ওয়াও ওয়াও, দেখেন একটা তারা মাছ, ইটস মুভিং। এটা চলতেছে, সাঁতরাচ্ছে অ্যাকচুয়ালি, হালকা হালকা জল আছে, জলের মধ্যে সাঁতরাচ্ছে। ও এইটা ধরে একটু উঁচু করে দেখলাম আর কি। দেখেন এর কিন্তু অনেক অনেক হাজার হাজার পা আছে, এটা দৃশ্যমান কিন্তু খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন। ও হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নতুন ব্লগে আপনাদের স্বাগতম। রুমের কারেন্ট যায়নি অ্যাকচুয়ালি, কি বান্স যেটা থাকে মানে চাবির যে রিংটা থাকে, এইটা হচ্ছে এই বোর্ডের ভিতর ঢুকালে কারেন্ট চালু হয়, আবার বোর্ড থেকে উঠাই নিলে কারেন্টটা চলে যায়। আপনার জানা আছে কি না কি জানি না। হোটেল থেকে যখন আপনারা মানে বাইরে বেরোয় যাবেন তখন লাইটটা অফ করে মানে আপনার চাবিটা নিয়ে যেতে হবে বাধ্যতামূলক। দেখেন সবাই নামতেছে, তারা সকালে যাবে হচ্ছে সি বিচে। তো আমাদের এই হোটেলে আছি, হোটেলের ব্যালকনি থেকে একটু বাইরের দিকে তাকালাম আর কি। দেখেন সব মানুষের যাতায়াত হচ্ছে সি বিচের দিকে। আমরা হোটেলটা নিয়েছিলাম একেবারে নিউ দীঘাতে একেবারে সমুদ্র সৈকতের কিনারায়। তো এখান থেকে এই যে হোটেলের রুমটা দেখতে পাচ্ছেন, এখনই যাব আমরা সি বিচটা দেখতে। ও আমরা আছি কিন্তু নিউ দীঘাতে। দেখেন বড় বড় পাথর ফেলে রাখা হয়েছে, আর মানুষের ঢল। সকাল হওয়ার শুরু থেকেই মানুষ, অবশ্য সূর্যাস্ত বা সূর্য উদয়, এই দুইটা জিনিসই দেখতে মানুষ ভোরের দিকে চলে আসে। তো আমি যেহেতু 2 দিন ছিলাম, মোটামুটি সেটা মিলায়ে ভিডিওটা করতে হয়েছে। এই পাথরগুলো মানে বিশাল আকার দানবাকৃতির যে পাথরগুলো আছে, খুব সাবধানে পা ফেলে আসতে হয়। আর যেটা হচ্ছে সমুদ্রের যে তীর ব্যাংক যেটা, ওখান থেকে মোটামুটি একেবারে করে দেওয়া হয়েছে, শান বাঁধাই দেওয়া হয়েছে আর কি, আর একটু সামনে যাতে আসা যায়। তারপরে পাথরগুলো ফেলা হয়েছে, আর পাথরটা পিচ্ছিল হয় বেশ টাইপের। ভোরের দিকে একবার আসছিলাম, তো তখন আপনার সূর্যোদয় দেখার জন্য, তবে সেটা ভিডিওে ধারণ করা হয়নি, যার জন্য দেখাইতে পারলাম না। এখন দেখেন সবাই স্নানের জন্য বা গোসলের জন্য সবাই যে যার যে বাথিং ড্রেস আছে সেগুলো পরে ভিড় করতেছে হচ্ছে সমুদ্র সৈকতে। ও আর একটা কথা জানি আর কি, যেমন সমুদ্রে জোয়ার ভাটা হয়, তো জোয়ার ভাটাটা আপনার ভাটার সময়টাই মানুষের এনজয় করতে সুবিধা হয়, কারণ জোয়ারের সময় প্রচণ্ড পানির বেগ থাকে। তো তখন আপনি ইচ্ছা করলেও নামতে পারবেন না, এবং এখানে অনেক সিকিউরিটি দাঁড়ায় আছে, তারা ওই টাইমটাই আপনাকে কাছাকাছি যাইতে দিবে না, কারণ বড় বড় ঢেউ আসে এবং আছড়ে পড়ে, যার জন্যই তো এত বড় বড় পাথর দিয়ে মোটামুটি বাধাই করে রাখা হয়েছে। আর দেখেন যতদূর দেখতে পাচ্ছেন অনেক অনেক দূরে দেখা যাচ্ছে, প্রায় প্রায় কি বলবো যে 200 মিটার 300 মিটার পর্যন্ত একেবারে সমুদ্র সৈকতটা বা মাটিটা চলে আসছে, যার জন্যে এই পর্যন্ত হাঁটাহাঁটি বা চলাফেরা করে বেড়াতে পারতেছে। নিচে দেখা যাচ্ছে একটা ঘোড়াও দেখা যাচ্ছে। যারা প্রথম পর্ব দেখেননি, মানে প্রথম দিন যখন আমি আসছিলাম সেদিন খুব বেশি কিছু দেখাইতে পারিনি, জাস্ট যাতায়াত আর সমুদ্র সৈকতের সামান্য দৃশ্য, তো তারা দেখে আসতে পারেন প্রথম পর্বটা। তারপরে দ্বিতীয় পর্বে আপনারা বিস্তারিত দেখেন। আমি চলাফেরা করতেছি, মানুষ মজা করতেছে, আর আইসক্রিম বিক্রেতাও নেমে আসছে ঠিক এই কাদা যুক্ত, ঠিক বেশি কাদা না, একেবারে বালু থাকে, আর বালুটা বেশ শক্ত, মোটামুটি হাঁটা যায়, আপনার জুতো স্যান্ডেল পায়ে দিয়েও হাঁটা যায়। আর খালি পায়ে তো সবাই দেখেন খালি পায়ে আসছে। প্রথম পর্বে আমি দীঘার পূর্ণাঙ্গ একটা বর্ণনা দিয়ে দিয়েছি। আপনার দীঘায় যদি কলকাতা থেকে আসতে চান কিভাবে আসবেন, আপনার বাসে আসবেন না ট্রেনে আসবেন, কোনটা আসলে সুবিধা হয় জানিয়ে রাখি। এটা তো 183 কিলোমিটারের বা বেশি কিছু একটা ডিস্ট্যান্স। এখানে আসতে বাসের প্রায় 4.5 ঘন্টা মতো লাগলো, আমরা বাসে আসছিলাম, এসি বাসে। আর ট্রেনে আসতে 3 ঘন্টা প্লাস দেখায় আর কি, 3 ঘন্টায় চলে আসা যায় দীঘাতে। ট্রেনের ভাড়া মেবি 100 টাকা হবে, আর বাসের ভাড়া তো বললামই আপনার 350 টাকা ভাড়া নিয়েছে এসির বাস। তবে আমরা যদি টিকিট না কেটে ডিরেক্ট বাসে উঠে পড়তাম, মানে 2-3 মিনিট 5 মিনিট পর পরই বাস পাওয়া যাচ্ছিল, দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছিল, হিউজ পরিমাণ বাস আসছিল। তো সেখানে আপনার কত লাগবে, 200 টাকা হলে হয়ে যায়, 200 থেকে 250 টাকার মধ্যেই আপনি বাস পেয়ে যাবেন। শুধু টিকিট কাটার দরকার নেই, আর অগ্রিম টিকিটও কেটে রাখার কোনো প্রয়োজনই নাই। এখানে আসলে আপনার ঘোড়া সাওয়ারি করতে পারেন। ঘোড়া সাওয়ারির জন্যে আপনাকে অন্য কোথাও যাইতে হবে না, ঠিক পাড়েই আছে, মানে সমুদ্র সৈকতেই আপনার ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলা। তো যেহেতু বালুটা অনেক শক্ত আর বালু মাটি, দেখেন অনেক বড় বড় পিলার মতো ফেলে রাখছে,
মানে এটা হচ্ছে সমুদ্রের ঢেউ যেহেতু আসলে পরে আপনার যখন জোয়ার আসে তখন যাতে মাটিটা কেটে সরে না চলে যায় বা চলে না যায় তার জন্য খুব সুন্দর করে ঘোড়াটা সাজাইছে। আর যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু মানুষ আর মানুষ, দল বেঁধে ফ্যামিলি বেঁধে। ও আর একটা জিনিস খুব খেয়াল করলাম, আমি জীবনে কখনো তারা মাছ দেখিনি। তারা মাছ আমি কখনোই দেখিনি, মানে সমুদ্র সৈকতে যেহেতু কখনো যাইনি, সৈকতে কখনো যাইনি, তো এখানে এসে দেখলাম অনেক অনেক তারা মাছ। মাঝে মাঝে ছোট ছোট ছিদ্র দেখতে পাচ্তেছি এবং ছিদ্র দিয়ে খুব সুন্দর করে পানি উঠতেছে এবং দেখতে ওটা অনেকটা লাভা বা আগ্নেয়গিরির মতো লাগছে, যদিও এটা আগুন না, পানি। আপনারা জানেন কি, ভ্রমণে মানুষের মন মানসিকতার অনেক উন্নতি হয় নাকি শুনেছি, তবে কতটুকু উন্নতি হবে জানি না, ঘুরতে বেশ ভালো লাগে, এটা সত্যি। আর নতুন নতুন জায়গা, নতুন নতুন দৃশ্য, নতুন নতুন সব জিনিসপত্র যেটা কখনো দেখা হয়নি, সেগুলো দেখতে খুব ভালো লাগে। দেখেন ক্যামেরা নিয়ে আপনার ভিডিও করতেছে টিকটকার। এই ভিডিও তৈরি করার সময় মনে করেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিব, কিন্তু মিউজিক দিতে ইচ্ছা করলো না, কারণ যেহেতু পুরো ভিডিওটাই প্রায় সমুদ্র সৈকতে, মানে সৈকতে যেহেতু, তো চিন্তা করলাম এখানে সমুদ্রের পানির গর্জনটা উঠুক আর সেই গর্জনের শব্দটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরা দিবে। ছিদ্র দেখলেই আঙ্গুল দিতে ভয়ও লাগে। কাঁকড়া থাকে কিন্তু এর ভেতরে, বা অন্যান্য সামুদ্রিক প্রাণী, জীবজন্তু থাকতে পারে, মানে জীবজন্তু বলতে ওই ছোটোখাটো জীব আর কি। তো এখানে এসে সকালবেলায় বেশ ফটোশ্যুট করলাম। এই যে যে দেখেন একটা তারা মাছ, ছোট্ট করে তারা মাছ এখানে আছে। তারা মাছগুলো হয় কি, ভাটার সময় মানে জোয়ার সময় চলে আসে, আর ভাটার সময় অনেক মাছই আটকে যায় এই আপনার সৈকতে, তারা বেশি দূর যাইতে পারেন। ওয়াও, এই দেখেন, এইটার ভিডিও তো আমি আগেই দিয়েছি আপনাদের, খুব কত সুন্দর করে, একদম তাজা কিন্তু। এটা এই অল্প পানি পেয়ে এখানেই সে সাঁতার কাটতেছে আর কি। তো আমি একটু উঁচু করলাম, উঁচু করার পর, আর উঁচু করলে কি মাছগুলো বেশ শক্ত, আর এই মাছ খাওয়া যায় কিনা আমি জানি না, বা আমার খাইতেও কেমন লাগবে, তবে পাগুলো দেখা যাচ্ছে, দেখেন হাজার হাজার পা কিন্তু আছে, যে ভেতরে পা দিয়ে ওরা সাঁতার কাটে, এক স্থান থেকে আরেক স্থানে যায়। তারা মাছগুলা যখনই হাতে উঠানো হয় একদম স্টিল হয়ে থাকে, তবে পাগুলো নাড়াচ্ছে এখনো। আমার পেছনে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে, মানে ওইগুলো হচ্ছে হোটেল, প্রায় সবগুলাই হোটেল বলা যায়, আবাসিক হোটেল থাকার জন্যে, একেবারে সৈকতের গা ঘেঁষা আর কি। ওখান থেকে আমরা আসছি, হয়তো আশেপাশেই হবে, কোনো জায়গা থেকেই আসছি আর কি, পাশাপাশি সমুদ্রের কাছাকাছি হোটেল নিয়েছি। ও, আপনারা যারা হোটেলের ভাড়া কেমন এগুলো নিয়ে জানতে চাচ্ছেন, হোটেলে মান বুঝে ভাড়া আপনার মোটামুটি 500 টাকা থেকে শুরু হয়ে যায় রুম ভাড়া, 700, 800, 1000, 1200। এই যে অনেক অনেক তারা মাছ দেখা যাচ্ছে, তারা মাছগুলো আমি প্রত্যেকবারই মানে এতটা আনন্দ পাইছি এই নতুন একটা মাছ দেখে, জীবনে যা যা কখনো দেখিনি, হয়তো টিভিতে বা স্ক্রিনে দেখেছি, কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি। তাই সেইগুলো দেখে মানে দেখার জন্যে বা দেখতে পেয়ে খুবই আনন্দিত আমি। ও, আমি অবশ্য হোটেল নিয়ে যেহেতু কথাই বললাম, যে হোটেলের চিন্তা করলাম একটা ভিডিও বানাবো, যে কোন হোটেলে কেমন। দেখেন ফ্যামিলি নিয়ে আসছে, কত সুন্দর সমুদ্রের ঢেউ। ওয়াও, এই যে ঢেউ আসতেছে দেখেন, এই যে আমাদের কাছে চলে আসছে। আপনার কত কি ভাড়া বা কেমন, আপনার সমুদ্র সৈকতে যদি ভাড়া নেন তাহলে কেমন পড়বে, আর একটু বাইরে গেলে কেমন পড়বে, এটা নিয়ে মোটামুটি ভিডিওটা বানাইতে চাচ্ছিলাম। এরাও ভিডিও করতেছে। এত এত জায়গা ঘোরাঘুরি করি, নতুন নতুন জায়গায় যাই, তবে একটা জিনিস খুব ভালো বুঝতে পারলাম, এই অভিজ্ঞতাটা হলো, কোথাও আপনি একা গেলে সেই মজাটা নিতে পারবেন না সাথে কেউ যদি না থাকে। ব্যাপারটা হয় কি, একা না, একা তো বোকা, তো ব্যাপারটা একা তো বোকাই হয়ে যায়। যখন লোকজন সাথে থাকবে বা ফ্যামিলির সাথে থাকেন, বন্ধু বান্ধবের সাথে থাকেন, অন্য কেউ সাথে থাকলে তখন আপনার ভ্রমণটা আরও বেশি এনজয়েবল হয়ে যায়। ও, আপনারা কেউ যদি জিজ্ঞাসা করেন যে আমি ওল্ড দীঘা না এসে নিউ দীঘা কেন আসলাম, মানে এটা কারণ হচ্ছে লোকজনের কাছে শুনে শুনে সবাই বললো যে নিউ দীঘাতে এখন বেশি জনপ্রিয়তা পেয়েছে নিউ দীঘাটা। আর ওল্ড দীঘাটা আপনার 2-3 কিলোমিটার পরেই নাকি 2-3 কিলোমিটার বা এরকমই হবে, তারপরেই হচ্ছে নিউ দীঘা। তো আমরা আর কি নিউ দীঘাতেই আসলাম, যেহেতু চিনি না বা জানা নেই যে দীঘার কোন জায়গাটা বেশি ভালো। সমুদ্র সৈকত তো সৈকতই, একই সৈকত গেছে সব জায়গায়, একই সমুদ্র সব জায়গায় গেছে। দেখেন আমার ভাই আসছে, সে আবার একটু পানির সাথে খেলা করতেছে, ঢেউয়ের সাথে। ও, ঢেউয়ের সাথে খেলা করে সবাই, যারাই আর কি সমুদ্র সৈকতে আসে ঢেউয়ের সাথে খেলা করবেই।
সেটা মনের ইচ্ছাই হোক, মনের অজান্তেই হোক, এটা মনটা চাইবেই যে সমুদ্রের ঢেউয়ের সাথে একটু মাস্তি করি। সমুদ্রের পানি কিন্তু একেবারে নোনা হয়। যে যারা সমুদ্রের পানিতে গোসল করবেন বা আনন্দ করতে চান, তারা তাদের কাপড় অবশ্যই যারা যারা আমি দেখেছি আলাদা আলাদা কাপড় পরে আসে এবং সেই কাপড়গুলো যে হোটেলে যে চেঞ্জ করে নেয় এবং ধুয়ে দেয়। কারণ লবণাক্ত পানিতে তো কাপড়ের কালার নষ্ট হয়ে যায়, সুতাও নষ্ট হয়, মানে কাপড়টাই নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। দেখেন আমাদের পায়ের নিচে, পায়ের আইদে বাইদে ঘুরতেছে অনেক তারা মাছ। তো সমুদ্রের পানিতে নেমেই গেলাম একটু আনন্দ করার জন্য। যেহেতু সমুদ্রের পানি বেশি দূরে যাইতে একটু ভয় ভয় লাগছিল, আমি একটু ফাঁকাতে আসছি আর একটু সবার থেকে একটু আলাদা হয়ে আর কি ইয়ে করতেছি, যে সমুদ্রের পানি ধরার চেষ্টা করছি। কমেন্ট বক্সে জানতে চাওয়া আমার ছোট্ট মন, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কে কে দীঘাতে বেড়াতে আসছেন। মানে বাংলাদেশ থেকে তো ইন্ডিয়াতে অনেকেই আসেন আপনার মেডিকেল পারপাস হোক, ট্যুরিজম পারপাস হোক। তো দীঘাতে কে কে ঘুরতে আসছেন কমেন্ট বক্সে জানাবেন। আর দীঘাতে কিন্তু বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ থেকে আমরা আসছি, তো ভিসা পাসপোর্ট করে নিয়ে আসতে হচ্ছে, তার জন্যে আমরা ফরেনার এখানে। আর আপনার যে কোনো হোটেলে যদি আপনি উঠতে চান, সিট নিতে চান, বেড নিতে চান, একদিন 2 দিন 3 দিন যে কদিনই থাকতে চান না কেন, তার জন্য এন্ট্রি নিতে গেলেই আপনার পাসপোর্ট ভিসা যদি বিদেশি হন, আর যদি লোকাল হন মানে ইন্ডিয়ান হন, তবে আপনার হচ্ছে আধার কার্ড ওদের মেবি আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মতো আর কি। তো ওদের আধার কার্ডটা দিতে হয় যেহেতু আপনার। আর একটা কথা জানিয়ে রাখি, বিদেশিদের জন্য সব হোটেলে এন্ট্রি নাই, মানে সব হোটেল হচ্ছে তাদের হয়তো ইয়ে থাকে যে ফরেনার উঠাইতে পারবে না। আর যে যে হোটেলগুলা ফরেনার উঠাইতে পারবে, পারমিশন আছে, শুধু তারাই উঠাইতে পারে। তো আমাদের বেশ কিছু হোটেলও খুঁজতে হয়েছিল তার জন্য। প্রথম পর্ব যারা দেখেছেন তাদের খেয়াল আছে কিনা জানি না, আমি বলেছিলাম বা দেখিয়েওছিলাম হালকা একটা ঝলক, যে দীঘা সমুদ্র পাড়ে আপনার অনেক অনেক দোকান, মানে শত শত দোকান বসানো আছে, পুরো একেবারে একটা আড়ং মতো বা মেলা মতো বলা যায়। এটা বিকাল থেকে শুরু হয়ে যায়, দুপুরে পরপর থেকে বিকাল থেকে শুরু হয়ে যায়, রাত 8টা 9টা 10টা 11টা পর্যন্ত থাকে। তারপর আস্তে আস্তে ওরাও চলে যায়। আর হোটেলগুলাও তো বন্ধ করে দেয় সেভাবে হচ্ছে 10টার পরে 11টার পরে, তো 10টার পরে তো আর কি নামতেই দেয় না সমুদ্রে এখানকার সিকিউরিটিরা। তো ওই মার্কেটটাতে ঢুকবো চিন্তা করেছি, এটা আর একটা ভিডিও দিব মার্কেটটাতে কেমন কি, মার্কেটটা কতটা জনপ্রিয় সেটা নিয়ে। মানুষ আসছে দেখেন, মজা করতেছে, শুয়ে আছে, তারা জাস্ট একটা কি বলবো যে সিবাত নিচ্ছে। যদি বলেন যে আমার কাছে সবচেয়ে কোন মুহূর্তটা বেশি ভালো লাগছে, তো আমি বলবো দেখেন দোকান, কিছু দোকানের দিকেও চলে আসছি, মার্কেটে দু একটা দোকান দেখাবো, তারপরে ভিডিও শেষ করবো। তার মধ্যে একটু কথা বলে নিই, সবচাইতে ভালো মুহূর্তটা বলা যায় যে সমুদ্রে যখন জোয়ার থাকে, বিশাল শব্দে যখন পানির বাড়ি খাই আপনার ইয়া সৈকতে এসে, তখন সবচাইতে গর্জনটা সবচেয়ে বেশি ভালো লাগে, যেটা আমি ভিডিও করতে পারিনি, মানে ভিডিও করেছিলাম বাট ও ভিডিওটা আমি আর ডিলিট হয়ে গেছে কোনো না কোনোভাবে। তো পরের দিন দিয়ে মার্কেটটা পুরোপুরি ঘুরবো, ঘুরে আপনাদের ভিডিওটা দিব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনো কিছু করতেই ভুলবেন না, আপনাদের জন্যই দিন দিন আমাদের এই চ্যানেলটা বড় হচ্ছে। কাঁকড়া, ও মাই গড, এই মাছগুলো আপনাকে কিনে নিয়ে ইমিডিয়েট ভাজি করে নিতে হবে, মানে ওরাই ভাজি করে দিবে আর কি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।